কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির আজকের ক্লাসে কাল ওই ক্লাসে একটা টপিক মানে আমার টার্গেটে ছিল বাট শেষ করতে পারিনি, সেটা ছিল সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট এক্সট্রাকশনটা সহ আজকে ক্লাস। সলভেন্ট এক্সট্রাকশন, তাহলে সেপারেশন এন্ড পিউরিফিকেশন যে মেথডস গুলো, তো এই মেথডস এর মধ্যে ওয়ান অফ দ্য মেথড হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। তো ওয়ান অফ দ্য মেথড হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, which is very important। তাহলে যাই হোক, সলভেন্ট এক্সট্রাকশন পার্টে যখন তোমরা যাচ্ছ, সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশন বেশ কমন ডেফিনেশন। ওকে, মানে সলভেন্ট এক্সট্রাকশন মানে ডেফিনেশন হিসেবে সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশনটাও আছে। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করে আসছি হচ্ছে ক্রিস্টালাইজেশন, সিম্পল ডিস্টিলেশন, পার্শিয়াল ডিস্টিলেশন, তারপরে ছিল স্টিম ডিস্টিলেশন। আর আজকের ক্লাসে হচ্ছে যে সলভেন্ট এক্সট্রাকশন আর ক্রোমাটোগ্রাফি, এই টার্গেট আছে। তো সলভেন্ট এক্সট্রাকশন বলো, ক্রোমাটোগ্রাফি বলো, স্টিম ডিস্টিলেশন বলো, এগুলো ডেফিনেশন হিসেবে বেশ আছে। যেমনটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন, যেটা লাস্ট ক্লাসে বলা হয়েছে, এই স্টিম ডিস্টিলেশনের ডেফিনেশনটাই 2019 এসেছিল। তো সলভেন্ট এক্সট্রাকশন ডেফিনেশনটাও আছে, তবে সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশনটা আসলেই ইজি। কেমন সেটা? সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে দা সেপারেশন অফ এ লিকুইড ফ্রম এ মিক্সচার। তাহলে আমরা তোমাদেরকে বলেছি যে ক্রিস্টালাইজেশন যে মেথডটা, মানে যেটা ক্রিস্টালাইজেশন, সেটাই শুধু সলিড লিকুইড সেপারেশন, ওইটাই হচ্ছে শুধু সলিড সেপারেশন। আদারওয়াইজ বাকি সবই হচ্ছে লিকুইড সেপারেশন। দ্য সেপারেশন অফ এ লিকুইড ফ্রম আ মিক্সচার, সেপারেশন অফ এ লিকুইড ফ্রম আ মিক্সচার বাই দ্য হেল্প অফ। তো লিকুইডটা কি স্যার সলিউট হইতে পারে? হ্যাঁ, লিকুইড সলিউট। সলিউট মানে এখানে সেপারেট করতেছি সলিউটকেই, ঠিক আছে? সলিউটটাকেই সেপারেট করবো। দ্য সেপারেশন অফ এ লিকুইড ফ্রম আ মিক্সচার বাই দ্য হেল্প অফ এ সুইটেবল সলভেন্ট। সুইটেবল সলভেন্ট is called solvent extraction. So which is very মানে একেবারে অর্ডিনারি ডেফিনেশন বা নরমাল, একদম মনে রাখার মতো একটা ডেফিনেশন, তাই না? The separation of a liquid from a mixture by the help of a suitable solvent is called হচ্ছে solvent extraction. এই হচ্ছে ডেফিনেশন অফ solvent extraction। হ্যাঁ স্যার, সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশনেই সেপারেশন অফ এ লিকুইড উইথ দ্য হেল্প অফ এ সুইটেবল সলভেন্ট, স্যার এটা বুঝলাম। হ্যাঁ, মানে সলভেন্ট এক্সট্রাকশন মানে এখানে যেহেতু একটা সুইটেবল সলভেন্ট ইউজ হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। হ্যাঁ, মানে মেথড অফ সলভেন্ট এক্সট্রাকশন, মানে মেথডটা হচ্ছে সলভেন্টের সাহায্যে এক্সট্রাকশন, এই কারণে সলভেন্ট এক্সট্রাকশন। তাহলে দ্য সেপারেশন অফ লিকুইড, একটা লিকুইডকে সেপারেট করব, অর্থাৎ লিকুইড যেটা, এই লিকুইডটা হচ্ছে এখানে সলিউট। লিকুইড যেটা সেটা হচ্ছে সলিউট, আর সলিউট সেপারেশন ফ্রম সলভেন্ট বা সলিউট সেপারেশন ফ্রম সলিউশন। তো ওই সলিউশন থেকে সেপারেট করব, কিন্তু করতে গেলে সেটার জন্য একটা সলভেন্ট ইউজ হবে। তো এই সলভেন্টটা হচ্ছে যেমনটা মনে করো, ধরো এই একটা জার, ঠিক আছে? ধরো এই একটা জার, এই জারের মধ্যে সাপোজ টু সে যে তুমি এইটার মধ্যে ওয়াটার প্লাস অ্যালকোহল মিক্সচার, কি ওয়াটার আর অ্যালকোহলের একটা মিক্সচার, এটা ওয়াটার আর অ্যালকোহলের মিক্সচার। ওকে, তো ওয়াটার অ্যান্ড অ্যালকোহলের মিক্সচার। তো এখন ওয়াটার আর অ্যালকোহলের এই মিক্সচার থেকে তুমি যদি অ্যালকোহল রিমুভ করতে চাও বা অ্যালকোহলকে সেপারেট করতে চাও, তাহলে তুমি কি করতে পারো? ঠিক আছে, দেন তুমি যেটা করতে পারো অনেকটা হচ্ছে এরকম। ধরো এইটা একটা জার, ওইটা আরেকটা জার। এই জারে আছে হচ্ছে ওয়াটার প্লাস অ্যালকোহল
আর এই জারটা আছে গিয়ে ধরো ইথার, এই জারে আছে কি ইথার। তো তখন তুমি কি করলা, এটার মধ্যে কি আছে ইথার, আর এটার মধ্যে তো অ্যালকোহল আর হচ্ছে গিয়া ওয়াটার। এখন এটা হচ্ছে উপর করা অনেকটা, ঠিক না? মানে এটা একটা গ্লাস, ওইটা একটা গ্লাস, এই গ্লাসটাতে ইথার ছিল, এই গ্লাসে ওয়াটার অ্যালকোহল ছিল, দুইটাকে উপর করে আমরা একটা গ্লাসে ওই যে শরবত বানাই না, যেভাবে তোমরা দেখো যে শরবত বানায় দুইটা গ্লাসে, এটা থেকে এটা পাস করে, ওইটা থেকে এটা এটাতে পাস করে, ওরকমটা যদি তুমি করো যে ইথার আর এই মিক্সচারটাকে দুইটাকে যদি একত্র করো আবার সেপারেট করো, একত্র করো আর সেপারেট করো, তখন কি হবে জানো? তখন এই অ্যালকোহলটা ইথারে ডিজলভ হয়ে যাবে। অ্যালকোহলটা কি হয়ে যাবে? ইথারে ইথারে ডিজলভ হয়ে যাবে। অ্যালকোহলটা ইথারে ডিজলভ হবে। অর্থাৎ মনে করো তখন এমন হবে যে দুইটা লেয়ার হবে, একটা লেয়ারে থাকবে হচ্ছে গিয়ে ইথার প্লাস অ্যালকোহল, আরেকটা লেয়ারে থাকবে ওয়াটার, আরেকটা লেয়ারে থাকবে ওটা নিচে ওয়াটার। কেন স্যার? মানে কথার কথা, ওটা তো অয়েলি, অয়েল গুলো তো ভেসে থাকে, ঠিক না? তাহলে এই হচ্ছে গিয়ে তোমার হলো সেপারেশনটা। তার মানে হচ্ছে যে এক সময় কিন্তু ওয়াটার আর অ্যালকোহল, ওয়াটার আর অ্যালকোহল, ওয়াটার আর অ্যালকোহল, ঠিক আছে? তো ওয়াটার আর অ্যালকোহল তারাও কিন্তু ইমমিসিবল, তারাও কিন্তু ইমমিসিবল। এরা কিন্তু ওয়াটার আর অ্যালকোহলও কিন্তু মানে হোমোজিনিয়াস হয়ে আছে এমনটা না, এটা কিন্তু হোমোজিনিয়াস না। কথা বুঝতে পারছো? এটা কিন্তু ওয়াটার আর অ্যালকোহলও কিন্তু ইমমিসিবল সলভেন্ট, ইমমিসিবল, কিন্তু একসাথে আছে আর কি, একসাথে আছে। তো একসাথে থাকার পরে তুমি ইথারটা দিয়ে অ্যালকোহলটাকে তুমি কালেক্ট করে নিয়ে আসলা, ইথারের সাহায্যে অ্যালকোহলটাকে সেপারেট করে নিয়ে আসলা, ইথারের সাহায্যে। হ্যাঁ বলো। স্যার এই দুইটা সলিউশন যখন মিক্স হবে তখন এটা কি মানে কোনো নির্দিষ্ট একটা জারের ভিতর যাবে নাকি মানে মানে যে কোনো একটা থাকলেই হয়? মানে দুইটা মিক্স করলে কি না ইথারেরটায়? না, এটা এটা ধরো এই কাজটা করছো, এটা হচ্ছে ওয়াটার অ্যালকোহল, তারপরে তুমি ইথারে ডিজলভ করছো, ইথারের সাথে অ্যালকোহল চলে আসছে, ঠিক না? অ্যালকোহল চলে আসছে, তুমি তো এই কাজটাকে একটা সময় কি করবা, একটা সময় তুমি এটাকে কালেক্ট করবা না? এই যে ফানেল দিয়ে তুমি কি করবা, কালেক্ট করবা। কথা বলছো? এই যে বিকার থেকে তুমি কি করবা, এটা ঢেলে দিবা, ঠিক না? ঢেলে দিবা, ঢেলে দেওয়ার পরে হ্যাঁ, তোমার প্রথমে ধরো ইয়েটা, ধরো ওয়াটারটাই ধরো চলে আসলো, কথার কথা ওয়াটারটা আসলো, তো ওয়াটারটা কালেক্ট করা হয়ে গেল, ওয়াটারটা ওয়াটারের যেই ফ্লাক্সটা সেটা সরাও, ওয়াটারের ফ্লাক্সটা সরানোর পরে আবার তুমি কার ফ্লাক্স নিয়ে আসো, আরেকটা ফ্লাক্স নিয়ে আসো, মানে আরেকটা পাশে স্ট্যান্ড বাই আছে, এই যে এটা স্ট্যান্ড বাই আছে, অর্থাৎ একটা কালেক্ট করার পরে এটা সরিয়ে দাও, আবার আরেকটা কালেক্ট করো, ঠিক আছে? তাহলে এই আর সেপারেশনটার ঢাললে নাম যে হচ্ছে, শুধু ওয়াটারটাই যাবে এমন কেন? না ওরা তো যখন আমি ইয়ে করছি ওয়াটার আর অ্যালকোহলটা থেকে যখন ইথার দিয়ে অ্যালকোহলটাকে সেপারেট করে ফেলছি, তখন তোমার হচ্ছে গিয়া দুইটা লেয়ার হয়ে গেছে, এই যে দুইটা লেয়ার হয়েছে, একটা ওয়াটার লেয়ার, একটা এর আগে অ্যালকোহল লেয়ার, মুছবো, পরে রাখবো। এবং এই দুইটা কমপ্লিটলি সেপারেট লেয়ার। তো একটা লেয়ার প্রথমে ধরো একটা লেয়ার কমপ্লিট হবে, এইখানে একটা লেয়ার কমপ্লিট হলে তো তুমি চোখেই দেখতেছো যে লেয়ারটা কমপ্লিট হচ্ছে, লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে কালেকশন করার পর সরাই দিবা, তারপরে আরেকটা লেয়ার আস্তে আস্তে আরেকটা অন্যটাতে কালেক্ট করবা। তো এই মেথডটার নাম হচ্ছে গিয়ে তোমার সলভেন্ট এক্সট্রাকশন। আর সলভেন্ট এক্সট্রাকশনের যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাকে বলা হয় লাইক, ডিজলভ, লাইক। মানে সলভেন্ট এক্সট্রাকশনের প্রিন্সিপাল হচ্ছে লাইক, ডিজলভ, লাইক, লাইক, ডিজলভ, লাইক। এটা তো খুব একটা কমন প্রিন্সিপাল, তাই না? খুবই কমন প্রিন্সিপাল হচ্ছে লাইক, ডিজলভ, লাইক, লাইক, ডিজলভ, লাইক। তো দিস ইজ দ্য প্রিন্সিপাল লাইক, ডিজলভ, লাইক, স্যার ঠিক আছে? একটা কথা তাহলে স্যার, ওই যে মিক্সচারে স্যার ওই যে পানিটা নিচে কেন? মানে ওখানে তো যে ইথার আর অ্যালকোহল এটা তো ভারী পানির চেয়ে, তো তারা স্যার উপরে বুঝি নাই থাকবে স্যার। আর পানি থাকবে নিচের দিকে। হ্যাঁ, আর আচ্ছা, আরেকবার তো বলুন স্যার, একটু ড্রপ মানে করছি। হ্যাঁ, ইথার আর অ্যালকোহল তো পানির চেয়ে ভারী, হেভি, ও তারা তো উপরেই ও থাকবে।
আচ্ছা, তাহলে সলভেন্ট এক্সট্রাকশন পার্টে আসলে প্রথমত ডেফিনেশন হিসেবে সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশন জানলা, এন্ড ফলোড বাই কি জানলা, প্রসিডিউরটা জানলা, এন্ড এটাও জানলা যে এটা প্রিন্সিপালটা আসলে হচ্ছে কি লাইক ডিসলভ লাইক, এন্ড দ্য প্রসিডিউর ইজ এরকম, ইজ দ্য প্রসিডিউর। ওকে, তো এটাই হচ্ছে কি তোমার সলভেন্ট এক্সট্রাকশনের জন্য যে প্রসিডিউরটা, এটা হচ্ছে সেই প্রসিডিউর। এখন এইখানে একটা ল কাজ করে, সেই লটাকে বলে তোমার সেই লটা হচ্ছে পার্টিশন ল। পার্টিশন ল, তো ওই লটাকে বলা হয় হচ্ছে পার্টিশন ল, অথবা এটাকে আরেকটা বলে যে ডিস্ট্রিবিউশন ল। তার মানে এটা হচ্ছে গিয়ে দুইটাই বলা যায় যে পার্টিশন ল অর ডিস্ট্রিবিউশন ল, পার্টিশন ল অর ডিস্ট্রিবিউশন ল। আর এই লটা হচ্ছে নার্নস্টের। স্যার আবার স্যার অ্যালকোহল আর ইথার ভারী নাকি ওয়াটারটা ভারী, এটা একটু আবার বলবেন? মানে ওয়াটার হচ্ছে হালকা, অ্যালকোহল আর ইথার এরা হলো ভারী। স্যার ওয়াটার হালকা হইলে স্যার ওয়াটারের উপরে থাকার কথা না? হ্যাঁ হ্যাঁ, ওয়াটার যদি ও হালকা ও হয় ও তাহলে ওই ভারী না, মানে ওইখানে আবার বলতে সেখানে তো ধরো ডেনসিটি কাজ করতেছে, ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটির। আচ্ছা যাই হোক, ওইখানে উপরে নিচে কোনো একটা অত বড় ইস্যু না, মানে মোট কথা হচ্ছে একটা সেপারেশন, ওটা উপর নিচে কোনো বিষয় না, বিষয়টা হলো সেপারেশন। কিন্তু ওটা অয়েলই তো, অয়েল, অয়েল তো তোমরা জানো যে তেল পানির উপরে ভাসে না, তো জি স্যার। অ্যালকোহল বা ইথার হচ্ছে অয়েলি, তো তারা ওই পানির উপরেই ভাসে। আচ্ছা, এবার আসো যে এখানে একটা ফর্মুলা, তোমার একটা ল কাজ করে যেটা হলো নার্নস ল, এটা তো এটা পার্টিশন ল বা ডিস্ট্রিবিউশন ল বলে। তো এই লটা জিজ্ঞাসা করতে পারে, তো সেই জন্য লটা একটু জেনে রাখো। সেটা হলো এরকম যে at constant temperature the কি বলা হয়, at constant temperature a solute is distributed into two immiscible solvent such a way that the concentration ratio remain constant. এটা হচ্ছে ল। তাহলে নার্নস ল বলে এটাকে, বা পার্টিশন ল, আর এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল। তাহলে পার্টিশন ল বা ডিস্ট্রিবিউশন ল বলে। তো যদি জানতে চাওয়া হয় যে পার্টিশন ল বা ডিস্ট্রিবিউশন লটা মেনশন করতে বলা হয়, তাহলে বলবা যে at constant temperature a solute is distributed into two immiscible solvents such a way that the concentration ratio remain constant. বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরো এর মধ্যে এটার মধ্যে ধরো দুইটা ইমমিসিবল ইয়ে আছে, সলভেন্ট আছে। ঠিক আছে, তো এটার মধ্যে দুইটা তোমার হচ্ছে ইমমিসিবল সলভেন্ট আছে। হ্যাঁ, এর মধ্যে দুইটা ইমমিসিবল সলভেন্ট আছে, একটা সলভেন্ট এ আর একটা হচ্ছে ধরো সলভেন্ট বি। তাহলে দুইটা সলভেন্ট আছে ইমমিসিবল সলভেন্ট, যারা তারা হচ্ছে গিয়া এ আর বি, এরা হচ্ছে গিয়া তোমার সেই ইমমিসিবল সলভেন্ট। আচ্ছা, এখন তোমার ধরো এটার মধ্যে আছে হচ্ছে তোমার ডিজায়ার সলভেন্ট সলিউট, এখানে আছে হচ্ছে তোমার ডিজায়ার সলিউট। হ্যাঁ, এটাতে আছে সলিউট। এই সলিউটটা যখন তুমি এখানে পোর করবা, মানে ঢেলে দিবা, ঠিক আছে, এই সলিউটটা যখন এখানে ঢেলে দিবা, তখন এই দুইটা তো ইমমিসিবল, এই সলিউটটা যখন ঢেলে দিবা,
তো এই সলিউটটা তখন কি হবে, এ এই যে এ সলভেন্ট তার মধ্যেও কিছুটা ডিজলভ হবে, আবার বি যে তার মধ্যেও কিছুটা ডিজলভ হবে। তার মানে এটা হলো এরকম যে তোমরা যেটা ভেবে আছো যে এতক্ষণ পর্যন্ত বলা হয়েছিল যে ইথারে যখন ইথার যোগ করছো তখন অ্যালকোহলটাই ডিজলভ হয়েছে, ওয়াটার ডিজলভ হয় নাই, কিন্তু সেটা একেবারে এত অ্যাবসুলেট না, ওটা এতটা অ্যাবসুলেট না। এটা আসলে একটা হচ্ছে কি জানো, এটা অনেকটা হলো গিয়া ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম। অর্থাৎ মনে করো তোমার সলিউটটা যদি পোলার হয়, কথার কথা কথার কথা হ্যাঁ, যে সে ফর এক্সাম্পল তোমার সলিউট হচ্ছে পোলার, আর এখানে যে দুইটা সলভেন্ট আছে তার প্রথমটা পোলার আর পরেরটা নন পোলার, তাহলে যেটা হবে এই সলিউটটা এই দুইটা সলিউটের মধ্যে সলভেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কিন্তু পোলারের মধ্যে সে বেশি ডিজলভ হবে আর নন পোলারের মধ্যে সে কম ডিজলভ হবে। অর্থাৎ এই সলিউটটা কতটা ডিজলভ হবে, মানে কোন সলভেন্টে কতটা ডিজলভ হবে, এটা ডিপেন্ড করবে সলিবিলিটির উপর, এটা ডিপেন্ড করবে সলিবিলিটির উপরে। সো দ্যাট কোনো একটা সলিউট যখন আমরা কোনো ইমিসিবল সলভেন্টে অ্যাড করব, সেই সলভেন্টের মধ্যে এই সলিউটটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটেড হবে, ডিস্ট্রিবিউট হবে। তো এখানে বলা আছে যে এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যেন কি থাকে, কনসেন্ট্রেশন রেশিও রিমেইন কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন রেশিও রিমেইন কনস্ট্যান্ট। এটার মানে কি? স্যার সলিউটটা যদি আনপোলার থাকতো, হ্যাঁ তাহলে আবার যদি নন পোলার হইতো সলিউট, তাইলে সে নন পোলারে বেশি ডিজলভ হইতো, পোলারে কম ডিজলভ হইতো। স্যার পোলার পোলার সাথে নন পোলার তাহলে রেশিও সেম থাকলো কেমনে? মানে পোলার পোলারের মধ্যে না, পোলার পোলারে ডিজলভ হবে আর নন পোলার নন পোলারে ডিজলভ হবে, পোলার কিন্তু স্যার পোলারে ডিজলভ হবে কিন্তু আর স্যার নন পোলার নন যেটুকু পোলারে স্যার ডিজলভ। স্যার একটা কথা স্যার যেটুকু পোলার নন পোলার ডিজলভ হবে স্যার ওইটা কেন হবে? মানে এখানে ব্যাপারটা হইতেছে কি, মানে পোলার বলতে তোমার একটা জিনিস আছে শোনো, সেটা হলো গিয়ে যে ধরো এখানে পোলার এখানে যে দুইটা সলভেন্টের কথা বলা হয়েছে, এখানে একটা হচ্ছে ওয়াটার সলভেন্ট আর একটা হচ্ছে অর্গানিক সলভেন্ট, একটা হলো ওয়াটার সলভেন্ট আর একটা হচ্ছে অর্গানিক সলভেন্ট। তো তোমার একটা তো হচ্ছে গিয়ে দুইটা দুই রকম সলভেন্ট। আচ্ছা এখন যেটা তোমরা বলতে চাচ্ছ যে পোলার পোলারে ডিজলভ হবে, নন পোলার নন পোলারে ডিজলভ হবে, পোলার কেন নন পোলারে ডিজলভ হবে, অথবা নন পোলারই বা কেন পোলারে ডিজলভ হবে, ঠিক না? এই কথা, এটাই তো তোমাদের আপত্তির জায়গাটা। এখানে আমি একটু বলি, হ্যাঁ এখানে আমি একটু অ্যাড করি কথাটা, যেটা সেটা হচ্ছে এরকম যে কথাটা যদি অ্যাড করি তাহলে এটা এমন দাঁড়ায় যে তোমরা জানো যে আমরা এই চ্যাপ্টারেই পড়ছিলাম যে সলিবিলিটি অফ সিলভার ক্লোরাইড, আমরা পড়ে আসছি হচ্ছে সলিবিলিটি অফ ব্যারিয়াম সালফেট। তো তোমরা কি দেখো যে সলিউশনে সিলভার ক্লোরাইড কি প্রিসিপিটেট ফর্ম করে, সিলভার ক্লোরাইড সলিউশনে কি হয়, প্রিসিপিটেট হয়, প্রিসিপিটেট হয়। কিন্তু প্রিসিপিটেট হয় তারপরেও তো তার একটা সলিবিলিটি মেজার করা হয়, এরপরেও তো তার একটা সলিবিলিটি মেজার করা হয়, তারপরে কি সলিবিলিটি মেজার করা হয় না? সলিবিলিটি তো মেজার করা হয়। এখন তুমি যদি বলো যে কি ব্যাপার, একটা এটা তো ইনসলিবল, তাহলে তার আবার কিসের সলিবিলিটি? অর্থাৎ যেটা ইনসলিবল আমি সেই সময় কিন্তু তোমাদেরকে বলতাম যে যেটা ইনসলিবল মানে সেটা লেস সলিবল, যেটা ইনসলিবল মানে হলো ওটা লেস সলিবল। সুতরাং যখন বলতেছো পোলার পোলারে ডিজলভ হয় না, সেটার মানেটা এইরকম না, সেটার মানেটা হলো যে পোলার নন পোলারে ডিজলভ হয় না, পোলার নন পোলারে ডিজলভ হয় না, এইটা বলতেছো ঠিকই। তাইলে আমি যদি বলি যে মনে করো পোলার নন পোলারে ডিজলভ হয় না, আর আমি যদি কথাটাকে পজিটিভ অর্থে বুঝাই যে পোলার নন পোলারে ডিজলভ হয়, তাহলে তুমি কেমন ডিজলভ হয় তুমি তোমার যদি বলা হয় তাহলে তুমি বলবা যে কম ডিজলভ হয় স্যার, এমন কথাটা না, এরকম না যে পোলার নন পোলারে ডিজলভ হয় না, এই কথাটা আমি বলতে চাচ্ছি না, পোলার নন পোলারে ডিজলভ হয় না এই কথাটা আমি বলতে চাচ্ছি না। আমি তোমাকে এই কথাটাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে জাস্টিফাই করতে বলছি, তখন তুমি বলবা যে পোলার নন পোলারে কম ডিজলভ হয়, তাহলে আমি কি করব, মেনে নিব, তখনও আমি মেনে নিব। তুমি যদি বলো পোলার নন পোলারে ডিজলভ হয় না, আমি বলতেছি না তুমি এই কথাটা এইভাবে বলো না তো প্লিজ, অন্যভাবে বলো তো, তুমি বলবো যে কম ডিজলভ হয়, তাহলে আমি মেনে নিলাম, তো একই তো হইলো, এরকমটা আর কি। তো এইখানে তোমরা যেভাবে বলতেছো যে একেবারে ডিজেল হবে তা না। আচ্ছা আরেকটা জায়গায় বলছো যে আমি বলছো যে রেশিওটা, হ্যাঁ তো রেশিওর বিষয়টা হলো গিয়া এই রেশিওর ভ্যালুটাকে অর্থাৎ রেশিওটা মানে কি, ধরো একটা হচ্ছে C1 আর একটা হলো C2, C1 হচ্ছে গিয়া কনসেন্ট্রেশন অফ ফার্স্ট সলভেন্ট
আর C2 হইতেছে কনসেন্ট্রেশন ইন সেকেন্ড সলভেন্ট। তাহলে C1 হলো কনসেন্ট্রেশন ইন ফার্স্ট সলভেন্ট আর C2 হইতেছে কনসেন্ট্রেশন ইন সেকেন্ড সলভেন্ট। এন্ড বলা হচ্ছে যে এটা ইজ ইকুয়াল টু KD, এটা ইজ ইকুয়াল টু KD। এখন জানো অর যদি তুমি বলো যে C2 হচ্ছে কনসেন্ট্রেশন ইন সেকেন্ড সলিউশন আর C1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফার্স্ট সলিউশন, তাহলে দ্যাট ইজ অলসো KD, that is also KD, so that C1 C2 equal to KD আবার C2 by C1 is equal to KD। তার মানে রেশিও রিমেইন কনস্ট্যান্ট। এটা 1/2 ও কনস্ট্যান্ট, 2/1 ও কনস্ট্যান্ট, 1/2 ও কনস্ট্যান্ট, 2/1 ও কনস্ট্যান্ট। আর এই KD কে বলা হয় KD is distribution coefficient, KD কে বলা হবে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। KD হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট তো বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বলা হয়। তো সলভেন্ট এক্সট্রাকশন পার্টে আসলে রিমেম্বার হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশন, ফার্স্ট কোশ্চেন। কনসেপ্টটা থাকা এমনিতেই দরকার, কনসেপ্ট হিসেবে কনসেপ্টটা থাকলো। এন্ড ফলোড বাই হচ্ছে গিয়া এটা প্রিন্সিপালটা কি, ফলোড বাই হচ্ছে গিয়া এই পার্টিশন ল কি বা ডিস্ট্রিবিউশন লটা কি, এন্ড তারপরে KD বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কি। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল আছে সলভেন্ট এক্সট্রাকশন। আর ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কি পার্সেন্টেজে হয়? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা পার্সেন্টেজে হয় না, মানে ধরো কনসেন্ট্রেশন C1 বসাইলা, কনসেন্ট্রেশন C2 বসালা, এই দুই কনসেন্ট্রেশন বসাইলে এটা তো একটা ফ্র্যাকশনাল একটা ভ্যালু আসবে। Okay, now chromatography, 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 so is very important, এটা হচ্ছে chromatography। আচ্ছা, এখানে ক্রোমা যে ওয়ার্ডটা আছে, ক্রোমা, এই ক্রোমা মিন্স কালার। ক্রোমা হচ্ছে কালার, মানে ক্রোমা মিন্স কালার, মানে ক্রোমা মানে হচ্ছে কালার। তাহলে ক্রোমাটোগ্রাফি তার মানে হচ্ছে কি কালার গ্রাফ, কালার গ্রাফ ব্যাপারটা এমন আর কি। ক্রোমাটোগ্রাফি মানে কালার গ্রাফ, কালার গ্রাফ, কালার গ্রাফ। মনে করো এরকম একটা কালার গ্রাফ তৈরি হবে, একটা গ্রাফ তৈরি হবে। মনে করো এখানে ইয়েলো, এখানে রেড, এখানে ব্লু, এরকম একটা কালার গ্রাফ তৈরি হবে, ঠিক আছে? তো এই কালার গ্রাফটাই হইতেছে ক্রোমাটোগ্রাফি। তাহলে ক্রোমা মানে কালার, তো গ্রাফ মানে তো পিকচার, তো কালার পিকচার, তো কালার পিকচার হিসেবে এটার নাম দেওয়া হয়েছে ক্রোমাটোগ্রাফি। এখন কথা হচ্ছে যে তোমার ক্রোমাটোগ্রাফি, দেখো আমরা বাই দিস টাইম যেই সকল সেপারেশন জেনেছি, মানে ইন দ্য মিন টাইম আমরা যদি শুরু থেকে দেখি, ক্রিস্টালাইজেশন ফলোড বাই হচ্ছে সিম্পল ডিস্টিলেশন, তারপরে পার্শিয়াল ডিস্টিলেশন, এরপরে স্টিম ডিস্টিলেশন এবং শেষে সলভেন্ট এক্সট্রাকশন দেখলাম। তো এই সবগুলোই হইতেছে কি, মানে এগুলো হচ্ছে তোমার ভাস্ট অ্যামাউন্ট, মানে ভাস্ট অ্যামাউন্ট, অথবা এটা হইতেছে ম্যাক্রো লেভেলে ওইগুলো হ্যাঁ, না অসুবিধা না, একটা কলেজ ছিল মোবাইলে। যেটা বলতেছিলাম, তো এতক্ষণ ধরে তোমার যেগুলো ছিল সেই প্রসেস গুলো, এগুলো ছিল সব ম্যাক্রো লেভেলে, মানে হাই ভলিউম অথবা হাই, মানে অনেক ম্যাথ নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? আর এখন যেটা করতেছো ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে খুবই মাইক্রো লেভেলে, মানে খুব মাইক্রো লেভেলে, মানে এটা হচ্ছে যে একটা মিক্সচারের যে তার যে কনস্টিটিউয়েন্ট, একটা মিক্সচারের যে কনস্টিটিউয়েন্ট সেইটাকেই অনেকটা ডিসকভার করা। একটা মিক্সচারের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টস গুলাকে কি করা, তোমার সেপারেট করা, আইডেন্টিফাই করা, স্ট্রাকচার ডিটারমিন করা,
কালার ওয়াইজ কি আইডেন্টিফাই করব? হ্যাঁ, তো সেটাই হচ্ছে গিয়ে তোমার কালার ওয়াইজ আইডেন্টিফাই হবে। তো এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ইভেন দো তোমাদেরকে অনেক সময় বলি, তোমরা মনে করো ধরো এটা একটা কাগজ, এটা একটা পেপার, এটা একটা পেপার, হোয়াইট পেপার, ঠিক না? তো হোয়াইট একটা পেপারের মধ্যে তোমরা অনেক সময় একটা তোমাদের এখন তোমরা ব্যবহার করার সুযোগ নেই তোমাদের। আগে ফাউন্টেন পেন নামে একটা কলম ছিল, বলতো ফাউন্টেন পেন, অর্থাৎ কালি তোমার একটা আলাদা কালি থাকতো লুজ, সেটা পরে ওখানে নিপ যে টেনে শুষে কলমের ভিতরে ঢুকানো হইতো, তারপরে লেখা শেষ হইলে আবার টেনে নেনে কালি ঢুকানো হইতো। তো ওইটারে বলা হইতো ফাউন্টেন পেন আর কি। তো যাই হোক, ওই কালিগুলা তোমার ওই কলমগুলোর মধ্যে ছিল কি, ঢাকাইলে অনেক সময় ঢাকাইলে ওই নিপ দিয়ে কালি বেরোইতো, তো যাই হোক, তখন আমরা ওইরকম অনেক কাপড় চোপড় নষ্ট হইতো, আমাদের জামা কাপড়। স্যার আমার হয়েছে। ওগুলা স্যার আমি তো স্ট্র ভাবে খাইতে যেয়ে পুরো মুখ বেড়ে গেছিল। হ্যাঁ, তো যাই হোক, এইটাই হয়েছে আর কি। তো এখন তোমার হয়েছে কি, অথবা তোমরা এটাও দেখতে পারো যে অনেক সময় যে হোয়াইট শার্টের মধ্যে অনেক সময় দেখো যে চিতাই পরে বলে যে, ঠিক না, হোয়াইট শার্টের মধ্যে। তো এরকম আর কি। অথবা অনেক সময় আমরা সুইটিং হয় যখন, ঘামি যখন, অনেক সময় দেখবা যে লাল শার্ট টার্ট হইলে, হ্যাঁ, বা কালারফুল শার্ট টার্ট হইলে অনেক সময় ঘামলে কেমন যেন পুরো শার্টটার মধ্যে কেমন যেন ইয়ে হয়ে যায় না, একরকম দাগের মতো পড়তে থাকে, মনে এরকম একটা মনে যেন কিছু একটা মানে তোমার ঘামগুলো ছড়ে গেছে এরকম শার্টের মধ্যে, শার্টটা ডিসকালার একটা ব্যাপার হয়ে যায়, ঠিক না? তো এই সব ব্যাপারগুলো অনেকটা এরকম। তো মনে করো কি হয়, হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি হয়ে যায়, মানে ওই ধরনের ব্যাপারটাই আর কি। তো মনে করো এরকম একটা পেপার, এই পেপারের মধ্যে কি করছো তুমি, ধরো এরকম কালি ফেলছো, পেপারের মধ্যে একটা ড্রপ কালি পড়ছে, মনে করো এই কাগজটার মধ্যে একটা কালি পড়ছে, ড্রপ, ঠিক আছে? আচ্ছা, তো দেখা যাবে কি যে এই কালিটা এটা কি হবে তোমার আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ছড়াবে, ঠিক আছে? এটা কি হবে, এরকম ছড়িয়ে যাবে, ঠিক না? আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকবে, বা একদিকে পাস হইতে স্যার থাকবে। পিছন দিকেও তো আসবে স্যার। আচ্ছা, যাই হোক, মানে একদিক দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এরকম ক্রোমাটোগ্রাফি কি একটা প্রসেস? হ্যাঁ, মানে হ্যাঁ, এটা প্রসেস, সেই জায়গাটাই যাচ্ছি আর কি। তো স্যার গ্রাফ কই থেকে আসলো? আসবে, হ্যাঁ আসবে, আমি সেই রাফ তো জায়গাটাতে নামেই, যাচ্ছি। আবার কোত্থেকে আসলো মানে? আচ্ছা শোনো, এই যেটা বলতেছি সেটা শোনো, সেটা হচ্ছে যে এরকম কালিটা কি হয়, ছড়ায়া যায়। হ্যাঁ, তো কালিটা ছড়ায়া গেলে অনেক সময় তোমরা খেয়াল করবা যে অনেক সময় যেটা হয় যে এই কালির মধ্যে দেখা গেল যে তোমার এই এই কালির মধ্যে ভ্যারিয়েশন থাকে, কালারের ভ্যারিয়েশন থাকে। অর্থাৎ তোমার ধরো ব্লু হয়ে যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, ব্লু হয়ে যায়, বা তোমার ধরো অন্য ধরো কয়েকটা কালারে ভাগ হয়ে যায়, অনেক সময় কয়েকটা কালারে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তার মানে এটার অর্থ দাঁড়াইলো কি জানো, যে এই কালারগুলো, এই তিনটা কালার মিলে এই কালারটা ছিল, এই তিনটা কালারের কম্পোজিশন ছিল এই কালারটা। যখন তারা ছড়ায় যাচ্ছে, স্প্রেড করতেছে, তো যখন স্প্রেড করতেছে তখন তিনটা কালার এর মধ্যে ছিল, সাপোজ তিনটা কালার আলাদা আলাদা হয়ে গেছে, এবং তোমার কাছে ভিজিবল হয়েছে যে তিনটা কালার ছিল এর মধ্যে। তো এই তিনটা কালার আলাদা হয়েছে কেন, মানে তিনটা কালার কেন আলাদা হয়েছে, আলাদা হয়েছে এই কারণেই, এই তিনটা কালার সেপারেট হওয়ার কারণটা হচ্ছে যখন এই লিকুইডটা এই পেপারের উপর দিয়ে পাস হয়েছে, এই লিকুইডটা যখন পেপারের উপর দিয়ে সে যখন পাস হচ্ছিল, এই পাস হবার সময় হয়েছে কি, এই তিনটা কালার বেশি এরিয়া কভার করতে যায়, ছড়াই গেছে। হ্যাঁ, মানে ছড়াইছে আর কি, এমনি ছড়াইতো। এখন ছড়ানোর সময় এই কাগজের উপর দিয়ে যখন ছড়াচ্ছিল সে, এই কাগজটা একটা তখন মিডিয়াম হিসেবে কাজ করছে এখানে, ঠিক আছে? এই পেপারটাই একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, কারণ আমাদের একটা ক্রোমাটোগ্রাফির নাম আছে পেপার ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, যাই হোক, সেটাতে পরে যাব। তো এই কাগজটা সেখানে মিডিয়াম হিসেবে কাজ করছে, তখন এই কালারগুলা এখান থেকে কালারগুলো যখন পাস হইতেছে, তখন তিনটারই তোমার ভ্যালোসিটি ছিল, তিনটারই ধরো স্পিড তিনটা কালারের তো তিন রকম কম্পোনেন্ট, তিন রকম কম্পোনেন্ট একই স্পিডে যাচ্ছিল না, একটা ভ্যালোসিটিতে ছিল না। তো দ্যাট তখন
চলে গেছে, কেউ পরে পিছিয়ে পড়ে, এরা একে হয়ে গেছে। এবার আলাদা থেকে তখন তুমি বুঝতে পারতেছিল যে এইটার ভিতরে আসলে কি কি কালার ছিল। তুমি দেখলা যে এটার মধ্যে গ্রিন ছিল, ব্লু ছিল, ইয়েলো ছিল, কথার কথা। তখন তুমি বুঝে ফেলছো যে এটার মধ্যে কি কি কালারের কম্পোজিশন ছিল। ঠিক আছে, তো এইটাও হচ্ছে গিয়ে তোমার ছড়াই গেল মানে স্যার আলাদা হয়ে গেল কেন স্যার? আলাদা হইতেছে কারণ হচ্ছে যে যখন তারা ছড়াচ্ছিল, এই ছড়ানোর সময় এই তিনটা কালার সমান রেড ছিল না তাদের মধ্যে। অর্থাৎ তিনটারই একটা স্পিড, তিনটা কালারেরই কম্পোনেন্ট যে সেই কম্পোনেন্টের ট্রাভেল করার স্পিডটা বা ভ্যালোসিটিটা সমান ছিল না। ভ্যালোসিটি সমান ছিল না তিনটার ভ্যালোসিটি সমান ছিল না। মনে করো এই তিনজন এক জায়গা থেকে দৌড় দেওয়া শুরু করছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখা গেল একজন এখানে, একজন এখানে, একজন এখানে। কারণ কি? কারণটা কি? এটা হয়েছে কেন? তিনজন তো এক লাইনে থেকে দৌড় দেওয়া শুরু করছে, তাহলে তিনজন এরকম কেন? তার মানে কি, যে সামনে আছে একদম তার স্পিড বেশি ছিল, তারপরে যার স্পিড কম সে একটু পিছিয়ে পড়ছে, তারপরে যার স্পিড কম সে আরো পিছিয়ে পড়ছে, ঠিক না? তো পরবর্তীতে যেহেতু সবার রেট স্পিডটা কেমনে বুঝবো? মানে এই তিনজনের রেট এক না থ্রু দিস মিডিয়াম, এই তিনজনের রেট এক না থ্রু দিস মিডিয়াম। এই মিডিয়ামের উপর দিয়ে তিনজনের পাওয়ার একইভাবে দৌড়াতে পারে না। মনে করো এমন হইলো যে একটা মাঠ কেটে কাদা কাদা করা হয়ে গেছে, বুঝছো, পুরা মাঠটা কর্দমাক্ত, একদম মাটি। এখন একটা গ্রামের ছেলে আর একটা শহরের ছেলে দিবে দৌড়, কি হবে অবস্থা? মানে যে সবসময় দৌড়ে যে অভ্যস্ত, সে তো দৌড়ে চলে যাবে কাদার মাটির উপর দিয়ে, ঠিক না? আর যে মনে করো অভ্যাস কম যার বা অভ্যস্ত না এই কাদার উপর দিয়ে হাঁটতে বা দৌড়তে, তাহলে সে কি আর অত ফাস্ট দৌড়তে পারবে? এমনটা আর কি। তার মানে হচ্ছে তুমি তোমার কতটা স্পিড হবে, এই যে রানার যারা, এই রানাররা কত স্পিডে রান করতে পারবে সেটা ডিপেন্ড করবে তার ট্র্যাকের উপর। অর্থাৎ তার ট্র্যাকটা কি, ঠিক না? তাকে কোন ট্র্যাকে দেওয়া হয়েছে, কথা বুঝছো? তো সে সেই ট্র্যাক অনুযায়ী দৌড়াবে। তো এই যে রেটটা ডিফার করলো, এই রেট ডিফার করার কারণেই তখন এগুলো কি হয়ে যাবে, কম্পোনেন্ট গুলো আলাদা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, এবার আসো যদি বলা হয় ক্রোমাটোগ্রাফি ডেফিনেশন, কালারের কম্পোনেন্ট যদি এক হয় তাহলে স্যার ভেলোসিটি ডিফারেন্ট কেন হবে? কম্পোনেন্ট এক হবে কেন? গ্রিনের কম্পোনেন্ট কি এক হবে নাকি? ইয়েলোর কম্পোনেন্ট আর ব্লু এর কম্পোনেন্ট কি আর ইয়েলোর সাথে মিলবে? ও আচ্ছা স্যার। আচ্ছা, এবার আসো যদি ডেফিনেশন হয়, ক্রোমাটোগ্রাফি ডেফিনেশন জানতে চাই, তাহলে ডেফিনেশন হিসেবে এটা বলবা, দ্য টেকনিক of separation of a mixture, the technique of separation of a mixture, the technique of separation of a mixture, একটা মিক্সচারের সেপারেশন টেকনিক, এটা সেটা আগে বলে নিলাম। প্রসেস লেখা যায় না? প্রসেসও বলা যায়, তবে এখানে ওয়ার্ডটা টেকনিকটাই ভালো শোনাবে আর কি। হ্যাঁ, কালারের কোনো কথা আসবে না? হ্যাঁ, কালারের কথা না না, সেটাই আসতেছি। দ্য টেকনিক অফ সেপারেশন অফ এ মিক্সচার বাই passing a mobile phase through a stationary phase. স্পেলিংটা খালি ভুলই হয়। স্টেশনারি। স্যার আপনি কি বোর্ডে কিছু লিখতেছেন? কেন দেখা যাচ্ছে না? আমার লোড হচ্ছে না। আচ্ছা দেখো, the technique of separation of a mixture by passing a mobile phase through a stationary phase is called chromatography. So it is very important to know যে এখানে দুইটা ফেজ আছে, একটা হলো মোবাইল ফেজ আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। ওয়ান ইজ মোবাইল ফেজ এন্ড অ্যানাদার ওয়ান ইজ স্টেশনারি ফেজ। একটা হচ্ছে মোবাইল ফেজ আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। খুব কেয়ারফুলি ফলো করো। তাহলে এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি ডেফিনেশন। দ্য টেকনিক অফ সেপারেশন অফ এ মিক্সচার বাই পাসিং আ মোবাইল ফেজ টু আ স্টেশনারি ফেজ ইজ কল্ড ক্রোমাটোগ্রাফি। এটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটোগ্রাফি। দ্যাট মিন্স এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি মানে যেটা মুভমেন্ট করতেছে সেটা।
মানে এক বুঝাবো, একটা হচ্ছে এখানে দুইটা ফেজ কাজ করবে, একটা হলো মোবাইল ফেজ মানে মুভ করবে, একটা হচ্ছে স্টেশনারি ফেজ, সেটা মুভ করবে না। তো দেখো ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ আর লেখা দরকার নাই, ক্লাসিফিকেশন। আচ্ছা, বেসড অন স্টেশনারি ফেজ এন্ড মোবাইল ফেজ, বেসড অন স্টেশনারি ফেজ এন্ড মোবাইল ফেজ, ফার্স্ট অফ অল টু টাইপস অফ হচ্ছে ক্রোমাটোগ্রাফি, টু টাইপস অফ ক্রোমাটোগ্রাফি। তার ফার্স্ট টাইপটাকে বলা হয় অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। এটাকে বলা হয় অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে কি যে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি হচ্ছে ওয়ান টাইপ অফ ক্রোমাটোগ্রাফি, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হচ্ছে সলিড। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ থাকে সলিড, স্টেশনারি ফেজ সলিড। তাহলে অ্যাডজর্পশন এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে যে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ কোন স্টেটে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে সলিড স্টেটে। আচ্ছা, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে আবার দুই ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, অ্যাডজর্পশন আবার টু টাইপ। অ্যাডজর্পশনটা হচ্ছে টু টাইপ, হ্যাঁ অ্যাডজর্পশনটা। তার ওয়ান টাইপ হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশনটা কি? বুঝাবো, ক্রোমাটোগ্রাফি তার মানে অ্যাডজর্পশন, যেটা অ্যাডজর্পশন মানে যেখানে স্টেশনারি ফেজ সলিড, সেটার কাইন্ড আছে আবার, সেটার কাইন্ডের মধ্যে একটা কাইন্ড হলো কলাম ক্রোমাটোগ্রাফি, সিসি, কলাম ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তো একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, যেটা হচ্ছে সিসি, কলাম ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, তো কলাম ক্রোমাটোগ্রাফিটাতে তোমার স্টেশনারি ফেজ হচ্ছে সলিড আর মোবাইল ফেজ হচ্ছে লিকুইড। তাহলে জেনে রাখো, কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হচ্ছে সলিড আর মোবাইল ফেজটা হবে লিকুইড। অর্থাৎ যেই সাবস্টেন্সটাকে তুমি মোবাইল ফেজ হিসেবে ইউজ করবা, যেটাকে তুমি মোবাইল ফেজ হিসেবে ইউজ করবা সেটা হবে লিকুইড, আর যেটাকে স্টেশনারি ফেজ হিসেবে ইউজ করবা সেটা হবে সলিড। আর 2 নম্বর সেটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তাহলে আরেকটা টাইপ হচ্ছে কি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যেটাকে বলে টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হচ্ছে টিএলসি মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এইখানে স্টেশনারি ফেজ হচ্ছে গিয়া সলিড আর মোবাইল ফেজও সলিড, লিকুইড, মোবাইল ফেজ লিকুইড। ঠিক আছে, তাহলে এই হলো অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। So difference কি স্যার? হ্যাঁ, ডিফারেন্স মানে কলাম ক্রোমাটোগ্রাফিতে কলাম ব্যবহার করব আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে থিন লেয়ার ব্যবহার করব, ওই হিসেবে এটা ডিফারেন্স। তাহলে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ সলিড, আর যেটা দুইটা, একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হইতেছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিতেও স্টেশনারি সলিড, মোবাইল লিকুইড, আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতেও স্টেশনারি সলিড এন্ড মোবাইল হচ্ছে লিকুইড। কলাম ক্রোমাটোগ্রাফিতে কলাম ব্যবহার করব আমরা, আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে থিন একটা লেয়ার ব্যবহার করব, সেই হিসেবে এটা ডিফারেন্সিয়েট করতে। নাম্বার 2, আরেকটা টাইপ হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। আরেকটা টাইপ হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন যেখানে স্টেশনারি ফেজ হচ্ছে লিকুইড। তাহলে পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ থাকে হচ্ছে লিকুইড, স্টেশনারি ফেজ লিকুইড, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি আবার দুইটা, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, পিসি, পেপার ক্রোমাটোগ্রাফি যেখানে স্টেশনারি ফেজ হচ্ছে লিকুইড আর মোবাইল ফেজ হচ্ছে গিয়া লিকুইড, স্টেশনারিও লিকুইড, মোবাইল ফেজও লিকুইড পেপার ক্রোমাটোগ্রাফিতে। আর
আরেকটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আরেকটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি যেটা হচ্ছে জিসি। জিসিতে স্টেশনারি লিকুইড বাট মোবাইল হচ্ছে গ্যাস, মোবাইল হচ্ছে গ্যাস। তো এই হচ্ছে গিয়ে তোমার ক্লাসিফিকেশন অফ ক্রোমাটোগ্রাফি। এখান থেকে এমসিকিউ আসবার গ্রেট চান্স আছে না। তাহলে ক্লাসিফিকেশনটা কি দাঁড়ালো? অ্যাডজর্পশন, পার্টিশন। অ্যাডজর্পশনের মধ্যে হচ্ছে কলাম আর থিন লেয়ার, আর পার্টিশনে আছে হচ্ছে পেপার এন্ড গ্যাস ক্রোমাটোগ্রাফি। এন্ড এটা খুবই কমন। পার্টিশনের মোবাইলটা কি? পার্টিশনের না না, স্টেশনারি ফিক্স, স্টেশনারি সলিড, স্টেশনারি লিকুইড। আচ্ছা, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি তে স্টেশনারি সলিড, আর পার্টিশন ক্রোমাটোগ্রাফির স্টেশনারি হচ্ছে লিকুইড। আচ্ছা, স্যার এদের মোবাইল ফেজ নাই? মোবাইল আর স্টেশনারি তো তাদের ভাগের মধ্যে, অর্থাৎ কলাম থিন আর লেয়ারে। স্যার মেইন যেটা ওটার মধ্যে নাই? মানে মেইনের মধ্যে কন্ডিশন হলো গিয়া অ্যাডজর্পশন মানে হলো তোমাকে স্টেশনারি সলিড রাখতেই হবে, আর পার্টিশন মানে তোমার স্টেশনারি লিকুইড মেইনটেইন করতে হবে। যেমন পার্টিশনে খেয়াল করছো যে স্টেশনারি, স্যার মোবাইলটা কি হবে? ওটা ফ্যাক্ট না? মোবাইল ফেজ গ্যাস চলে গেছে না, তারপরে তো সে পার্টিশন। মোবাইল ফেজ লিকুইডও থাকতে পারে, মোবাইল ফেজ গ্যাসেও থাকতে পারে পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে। কিন্তু স্টেশনারি কি? লিকুইড। স্টেশনারি কিন্তু দুইটার ক্ষেত্রে লিকুইড। ঠিক আছে? আচ্ছা, এখন এমসিকিউ টাইপ হতেছে, যেমন বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, হুইচ অফ দ্য ফলোইং ইজ পার্টিশন ক্রোমাটোগ্রাফি, ঠিক না? তারপরে ফেজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো এই হচ্ছে ক্লাসিফিকেশন। এবার আসো আমরা প্রসিডিউরে যাব। আমরা একটা দেখবো হচ্ছে অ্যাডজর্পশনের, আর একটা দেখবো পার্টিশনের, একটা দেখবো দুই দিক থেকে। আচ্ছা, আমরা দেখি হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, আচ্ছা, কলাম ক্রোমাটোগ্রাফি। আমরা দেখি কলাম ক্রোমাটোগ্রাফির টেকনিকটা কি, কলাম ক্রোমাটোগ্রাফির অ্যারেঞ্জমেন্টটা কি। কলাম ক্রোমাটোগ্রাফির অ্যারেঞ্জমেন্ট, সেখানে একটা কলাম ইউজ হবে। ঠিক আছে? তাহলে কলাম ক্রোমাটোগ্রাফি মানে কি? এখানে একটা কলাম ইউজ হবে। কলাম ক্রোমাটোগ্রাফিতে কি হবে? কলাম ইউজ করব। যেটা আঁকাইছেন সেটা কি? সরি, তো যেটা আঁকাইলেন এটা তো কলাম। কলাম ক্রোমাটোগ্রাফির এটাই হলো কলাম। কলাম ক্রোমাটোগ্রাফির এটা হচ্ছে কলাম। মানে এটা মনে করো একটা সিরিঞ্জ, সিরিঞ্জ ছিল না? সিরিঞ্জ ইনজেকশন দেয় যে, মনে করো এটা একটা সিরিঞ্জ। কথা বুঝতে পারছো? এটা একটা সিরিঞ্জ, জাস্ট, আর কিছু না মনে করো। তাহলে এটা একটা কলাম, কলাম ক্রোমাটোগ্রাফির কলাম। এই কলাম ক্রোমাটোগ্রাফিতে তোমার এটা তো হচ্ছে কি কলাম, এখানে তোমার একটা ফেজ, এইটা একটা ফেজ। ঠিক আছে? এটা একটা ফেজ, এটা হচ্ছে গিয়ে তোমার স্টেশনারি ফেজ। এটা কোন ফেজ? কলামের ভিতরের, এটা হলো স্টেশনারি ফেজ। কলামের এই অংশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে স্টেশনারি ফেজ। কলামের স্টেশনারি ফেজ হিসেবে দুইটা জিনিস ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সিলিকন ডাইঅক্সাইড। এমসিকিউতে আসবেই আসবে। তাহলে এখানে তোমার এই কলামের এটা হচ্ছে স্টেশনারি ফেজ, আর এই স্টেশনারি ফেজ হিসেবে তোমার কি কি ইউজ করা হয় কলামে? অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করে অথবা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করে, সিলিকা জেল বলে। তাহলে হয়তো সিলিকন ডাইঅক্সাইড ইউজ করে, নয়তো অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করে। স্টেশনারি ফেজ হিসেবে এই দুইটাই ইউজ হয়। ওকে, তো এটা হচ্ছে কলামের স্টেশনারি ফেজ। আচ্ছা, এটা হচ্ছে স্টেশনারি ফেজ। ওকে, তো এখন এই স্টেশনারি ফেজে এইটাকে তোমার এটাকে আরেকটা জিনিসও বলে, জেনে রাখো। এটাকে বলা হয় ইলুয়েন্ট। এটাকে বলা হয় হচ্ছে ইলুয়েন্ট।
কারণ ঘটনাটাকে বলা হয় ইলিউশন, ঘটনাকে বলা হয় ইলিউশন, আর এটাকে বলা হয় ইলুয়েন্ট। ওকে, তো সলিড যেই স্টেশনারি ফেজ, যেটা কলাম ক্রোমাটোগ্রাফিতে যে কলামটাতে যে স্টেশনারি ফেজ থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড, এদেরকে বলা হয় ইলুয়েন্ট। তো অনেক সময় জিজ্ঞাসা করবে যে ইলুয়েন্ট কি। হ্যাঁ, তো এটা কি শুধুই কলাম ক্রোমাটোগ্রাফির সময়? কলাম ক্রোমাটোগ্রাফির সময় এখন বলতেছি যা বলার, ঠিক আছে। এটা হইতেছে সিম্পলি ডেসক্রিপশন অফ কলাম ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, আচ্ছা এখন এইটা না, আচ্ছা এটা হচ্ছে স্টেশনারি ফেজ। তাহলে কি বলেছিলাম যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ কি হবে? সলিড। তাহলে এটা হচ্ছে স্টেশনারি ফেজ, যেটা হচ্ছে সলিড, স্টেশনারি ফেজটা হচ্ছে সলিড। আচ্ছা, এবার আসো যে তোমার যেটা সেটা হলো গিয়া এখন এরপরে হইতেছে এটার তোমার হলো মোবাইল ফেজ। মোবাইল ফেজ, তাহলে মোবাইল ফেজ মানে এটা একটা সলভেন্ট। মোবাইল ফেজ একটা কি মানে, মোবাইল ফেজ তো লিকুইড না, তাহলে মোবাইল ফেজ হচ্ছে একটা সলভেন্ট। মোবাইল ফেজ হচ্ছে একটা সলভেন্ট, মোবাইল ফেজ হচ্ছে একটা সলভেন্ট। ওকে, তো এখানে মোবাইল ফেজ বলতে বুঝাচ্ছি একটা সলভেন্টকে। এখন এটা মনে করা হলো গিয়ে মোবাইল ফেজ, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ফেজ, এটা হলো গিয়া স্টেশনারি ফেজ, এটা হচ্ছে মোবাইল ফেজ। এখন এই যে সলভেন্টটা, এই সলভেন্টটা কি হবে? পাস হবে। এটা তো স্টেশনারি আর এটা তো মোবাইল, তো মোবাইলটা তো পাস হবে, ঠিক আছে। মোবাইলটা কি হবে? এটার ভিতর দিয়ে পাস হতে থাকবে, এটার ভিতর দিয়ে কি হতে থাকবে? মোবাইল ফেজটা পাস হইতে থাকবে। এই মোবাইল ফেজটা যখন পাস হইতে থাকবে, তখন এই যে মোবাইল ফেজ আর এই যে স্টেশনারি ফেজ, এর মাঝখানে তোমার মিক্সচারটা থাকবে। এর মাঝখানে কোনটা থাকবে? তোমার মিক্সচারটা থাকবে। অর্থাৎ তুমি যে মিক্সচারটাকে সেপারেট করতে চাচ্ছ, সেই মিক্সচারটা থাকলো কোথায়? মোবাইল আর স্টেশনারির মাঝে, ওকে। তো যখন তার মানে কি, এটা হচ্ছে গিয়া তোমার স্টেশনারি ফেজ, তার উপরে হচ্ছে গিয়া তোমার মিক্সচার, তার উপরে কি ঢেলে দিছো? মোবাইল ফেজটা, অর্থাৎ সলভেন্ট ঢেলে দিছো। এখন সলভেন্ট কি হবে জানো? সলভেন্ট তো এইটার ভিতরে ট্রাভেল করবে, করে নিচে চলে আসবে। সলভেন্ট এই মিক্সচারের ওভার দা মিক্সচার হয়ে সে তো এই স্টেশনারি ফেজ হয়ে নিচের দিকে আসতে থাকবে, সলভেন্ট নিচের দিকে আসতে থাকবে। তো যখন সলভেন্ট নিচের দিকে আসতে থাকবে, তখন মিক্সচারের মধ্যে মনে করো দুইটা কম্পোনেন্ট আছে, এ প্লাস বি। মিক্সচারের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, মনে করো এ আছে আর বি আছে। এখন সলভেন্ট যখন এই মিক্সচারের ভিতর দিয়ে পাস হবে, তখন এ আর বি এই দুইটা কম্পোনেন্ট, হ্যাঁ, সলভেন্টের সাথে সাথে পাস হবে। তারাও কি হবে? সলভেন্টের সাথে সাথে পাস হবে। সলভেন্টের সাথে সাথে তারাও কি হবে? পাস হবে। মনে করো এই যে দুইজন দাঁড়ায় আছে, ঠিক আছে, এই যে দুইজন মনে করো এক জায়গায় ইয়ে করতেছে। এখন ধরো এইখান থেকে অনেকগুলো লোক দৌড়চ্ছে, মিছিল, মনে করো মিছিল, এটা একটা মিছিল। আর এই দুইজন বন্ধু বসে বসে রাস্তায় আড্ডা দিতেছে, গল্প করতেছে, এর ভিতরে একটা মিছিল এসে পড়ছে, মিছিল। এই মিছিলটা কি করছে? তাদের ওভার দা ক্রাউড, তারা কি করছে? তখন এই ক্রাউডটা পুরো তাদের উপর দিয়ে যাচ্ছে। এখন এই দুইজন কি করছে? মিছিলের ভিতরে ঢুকে গেছে। ঢুকবে না? দুইটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, এর ভিতরে একটা মিছিল আসছে। তো মিছিলটা আসছে, তারা যদি কি হবে? মিছিলটা যদি তাদের উপরে চলে আসে, তো তার মানে কি এই দুইজন মিছিলের ভিতরে ঢুকে গেল। তো মিছিলের ভিতরে যখন ঢুকে গেল, তখন এই মিছিলের সাথে সাথে মিছিল সামনে যাবে, তারাও সামনে যাবে। কিন্তু তখন তো দুইজন বসে বসে গল্প করতেছিল, একসাথে ছিল, এক জায়গায় ছিল, কিন্তু মিছিলের ভিতরে দেখা যাবে যে কেউ একজন মিছিলের খুব সামনে, আরেকজন হয়তো মিছিলের অনেকটা পিছনে, ঠিক না? তখন কি হয়ে যাবে? কারণটা কি? কারণ এই দুইজনের মধ্যে একজন মনে করো মিছিলের সাথে চলার তার ইয়ে নাই, মানে চলতে তার অভ্যাস নাই, তো সে কি করবে? পিছিয়ে পড়বে। আর আরেকজন আছে যে সে নিজেও মিছিল করে অভ্যাস আছে তার, তো সে কি করবে? মিছিলের সাথে সাথে সেও কি হবে? অনেকটা সামনে থাকবে, নেতা। ঠিক না? তাইলে এখন তো দুইজন এক জায়গায় থাকার সুযোগ আছে, দুইজন আলাদা হয়ে যাবে না?
কারণ তোমার তো উদ্দেশ্য ছিল আলাদা করা, তোমার উদ্দেশ্য ছিল যে সেপারেট করা। তো তুমি কি সাকসিড না যে তুমি সেপারেট করতে পারছো? এন্ড এই এবি তখন কি হয়ে যাবে, সলভেন্টের সাথে সাথে পাস হবে এবং সেপারেট হয়ে যাবে। যখন এবি একসাথে ছিল তখন একরকম, কিন্তু যখন দুজন সেপারেট হয়ে যাবে, দুইটা যখন সেপারেট হয়ে যাবে, তখন আমরা এখানে কি কি দেখবো, কালার দেখবো। ধরো এখানে একরকম কালার দেখবো, স্যার এখানে আরেক রকম কালার দেখবো, আমরা দু রকম কালার দেখবো। আর মিছিল পার স্যার স্যার মিছিল পার হলে তো ওরা দুজন একসাথে হয়ে যাবে স্যার, এখানে কি কালার দুইটা একসাথে হবে না পরে আর? না, আর একসাথে হবে কেন? মিছিলের মধ্যে তো দুইজন আলাদা হয়েই গেল। আর তুমি যখন আলাদা হইছে, মনে করো যখন আলাদা হইছে তখন তুমি তো আইডেন্টিফাই করে ফেলছো না যে কে কে আছে। মানে তোমার উদ্দেশ্য কি ছিল আইডেন্টিফাই করা না? তোমার উদ্দেশ্য yes, শুধু sir. আইডেন্টিফাই করা। কথা বুঝছো? পরে একসাথে হলে এখন তুমি সমস্যা নেই। দুইজন আলাদা হওয়ার পরে তুমি আইডেন্টিফাই করতে পারছো, দুইজন আলাদা হওয়ার পরে আইডেন্টিফাই করতে পারছো যে কে কে ছিল। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দুইটা আইডেন্টিফাই করা গেল কারণ তারা আলাদা হয়ে গেছে। তো এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এটার নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তাহলে স্যার মিক্সচার কি মোবাইল ফেস? এ মোবাইল ফেস স্যার মিক্সচারটা কি তাহলে স্যার? না, মিক্সচারটা ফেস হইতে যাবে কেন? মিক্সচার তো আমার হচ্ছে আলাদা আমার স্যার। সেকেন্ড কম্পোনেন্ট, স্যাম্পল। মিক্সচারটা তো হলো Okay, sir. স্যাম্পল। মিক্সচারটা হচ্ছে স্যাম্পল, মোবাইল আর ফেস solvent টা আর mobile phase। স্টেশনারি। হ্যাঁ, আমি ডেফিনেশনে কি বলছিলাম? The separation of a mixture by passing a mobile phase through stationary phase বলছিলাম না? জি স্যার। কি বলছিলাম? যে separation of a mixture by passing a mobile phase through a stationary phase is called হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো এটাই তো এখানে করলাম আমরা, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা কলাম ক্রোমাটোগ্রাফি থেকে একটা জানলাম অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, আরেকদিকে আছে পেপার ক্রোমাটোগ্রাফি। এখন থিন লেয়ার কোনটা? মানে থিন লেয়ার এই পক্ষে, ঠিক আছে, থিন লেয়ার কলাম ক্রোমাটোগ্রাফির পক্ষে, এই পক্ষে। এবার ওইদিকে আরেকটা, এটা 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 এক্সাম্পল ছিল অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির টাইপটা এটা। আর এখন যে টাইপটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পেপার ক্রোমাটোগ্রাফি হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফি কিভাবে করে দেখো। এটা একটা পেপার, খুব মনে করো মেপে একটা পেপার নেওয়া হলো, হ্যাঁ। আচ্ছা, এই পেপারটায় মোটামুটি ধরো 1 ইঞ্চি জায়গা রেখে এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়। মানে 1 সেন্টিমিটার, 1 ইঞ্চ না, ঠিক 1 সেন্টিমিটারের মতো। মানে এই অরিজিন থেকে 1 সেন্টিমিটার দূরে, মোটামুটি 1 সেন্টিমিটার দূরে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়, জাস্ট পেন্সিল দিয়েই। কথা হচ্ছে পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয়। আচ্ছা, দাগ দেওয়ার পরে এইখানে একটা ডট আঁকা হয়, এইখানে একটা ডট আঁকা হয়। ডট মানে কি আঁকা হয় না ঠিক, মানে ডট মানে হলো স্যাম্পলের একটা ড্রপ এখানে ফেলা হয়, এখানে স্যাম্পলের একটা ড্রপ, ওখানে একটা স্যাম্পলের ড্রপ ফেলা হয় আর কি। হ্যাঁ, ড্রপ ফেলা হয়, ওকে, স্যাম্পলের ড্রপ ফেলা হয় আর কি। দুইটা না, ড্রপ একটা ড্রপ ফেলা হয়। মানে একটা তোমরা এভাবে এঁকে দিবা বোঝানোর সময়। তার মানে হচ্ছে এটা প্রথমত এটা একটা পেপার, আর এই পেপারটা হচ্ছে গিয়া পেপারের মধ্যে মোটামুটি এদিকে 1 সেন্টিমিটার রেখে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়। দাগ দেওয়ার পরে এই দাগের মাঝখানে কি করা হয়, একটা কালির ড্রপ ফেলা হয় বা একটা ড্রপ ফেলা হয় আর কি। ফেলানোর পরে তারপরে কি করা হয়, এটা একটা হচ্ছে গিয়া ধরো বিকার, এটা একটা বিকার টিকার কিছু একটা গ্লাস, মানে একটা গ্লাস ভেসেল, হ্যাঁ। আর এটাতে ধরো এরকম একটা আছে, রড আছে, ধরো হ্যাঙ্গারের মধ্যে এটাকে কি করা হয়, ধরো হ্যাং করে রাখা হয় পেপারটাকে, ঠিক আছে, পেপারটাকে ধরো হ্যাং করে রাখা। তাইলে এই হচ্ছে গিয়া তোমার পুরো অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এটা একটা গ্লাসের তৈরি একটা বাক্স মনে করো, বা একটা জার, এই জারের ভিতরে এটা একটা পেপার, আর এই পেপারটাকে কি করা আছে, হ্যাং করা আছে, অর্থাৎ ঝুলে রাখা আছে পেপারটাকে। আচ্ছা, তারপরে কি করা হয়, এই দিক থেকে সলভেন্ট ঢালা হয়, সলভেন্ট। এই যে এখানে যেমন সলভেন্ট ঢালছো না,
তো ওখানে এরকম ধরো সলভেন্ট ঢালা হয় আর কি। এই যে সলভেন্ট ঢালা হয়, বুঝছো? সলভেন্ট ঢালা হয়, যেমন সলভেন্ট আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, মনে করো এরকম সলভেন্টটা ঢালা হইলো। সলভেন্টটা ঢেলে সলভেন্টটা কি করা হয়, জাস্ট এই যে দাগটা আছে না, এই দাগের মোটামুটি বরাবর আর কি সলভেন্টটাকে এতটুকু দেওয়া হয়, এই যে এতটুকু, অতটুকু ঢালা হয় আর কি সলভেন্টটা। ঠিক আছে, মানে মানে ওই যে দাগটা তুমি দিছো সেই দাগটা পর্যন্ত, অর্থাৎ ইয়েটা পর্যন্ত, ওই যে সলভেন্টের সলভেন্ট আর যে সলিউটটা তোমার আছে, তোমার যে সলিউটটা আর যে তোমার সলভেন্টটা, তাদের ইয়েটা এক জায়গায় আর কি, একটা লেভেলে রাখা হয় আর কি। আচ্ছা, লেভেলে রাখা হয়। দাগটা আসলে কি? বলো, সরি, ওই যে দাগটা আপনি দিচ্ছেন এটা আসলে দাগটা পেন্সিল দিয়ে দাগ দিছি আর কি, পেন্সিল দিয়ে কাগজের উপরে একটা দাগ দেওয়া ছিল, ঠিক আছে, কাগজের উপরে পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া আছে। আচ্ছা, দাগ দেওয়ার পরে তারপরে সেই দাগের মাঝখানে আমি একটা ড্রপ ফেলছি, স্যাম্পল একটা কালি ফেলছি, ড্রপ। তারপরে ওইটার মধ্যে কি করছি, ওই কাগজটাতে আমি হ্যাং করে দিছি, আর ওই কাগজটা যে জারের ভিতরে, সেই জারের ভিতরে আমি সলভেন্টটাকে ঢেলে দিছি, লিকুইড যে সলভেন্টটা সেটা ঢেলে দিছি। আচ্ছা, ঢেলে দেওয়ার পরে তারপরে কি হয়েছে, যখন ঢেলে দিছি তখন এইটা, এই যে সলভেন্ট যেটা আছে, এই সলভেন্ট তার ক্যাপিলারি ফোর্সের জন্য সে কি হবে, একদম উপরে উঠে আসবে। সলভেন্ট, এটা সলভেন্ট নেচার। কাগজ তুমি যদি পানির মধ্যে চুবাও, দেখবা যে পানি চুষে 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 উপর দিকে আসতেছে না। এটা কেন হয়? এটা ক্যাপিলারি ফোর্সের জন্য হয়, তাই না? তো এইভাবে পানি সলভেন্টটা কি হবে, উপর দিকে উঠে আসবে। স্যার আমার উপর দিকে উঠে অন্য জিনিস ছিল স্যার। হ্যাঁ, এইটা তখন হলো গিয়া, হ্যাঁ বলো। আমি বলছি যে স্যার এই জিনিসটা যখন বাস্তবে করা হয় মানে তখন মানে ওই দাগটা আসলে কি? মানে দাগটা হলো আমার মেজারমেন্টে হেল্প করবে, একটু এখনই দেখাচ্ছি। এইখানে একটা লাইন তখন আমি ড্র করব, মানে সলভেন্ট কতটুকু আসছে, হ্যাঁ, সলভেন্ট কোন পর্যন্ত আসছে সেই পর্যন্ত একটা দাগ দিব। এটার নাম হলো সলভেন্ট ফ্রন্ট, এটার নাম হলো সলভেন্ট ফ্রন্ট, মানে সলভেন্টের মাথা। আচ্ছা, বেকারে আমি খালি এমনি একটা দাগ দিব এসব দিয়ে? বিকারে দাগ দিছো কই, কিন্তু কাগজে দাগ দিছো, কাগজটাকে ঝুলিয়ে দিছো, ঠিক আছে, বিকারের দাগ না, এটা কাগজের উপরের দাগ। আচ্ছা, এখানে এই পর্যন্ত আবার একটা দাগ দিছো, কোন দাগটা দিছো, লাইন, এখানে একটা লাইন টানছো, এই লাইনটা টানছো, এটা সলভেন্ট ফ্রন্ট। তাইলে এইখান থেকে এইখান পর্যন্ত কার ডিসটেন্স, সলভেন্টের ডিসটেন্স না, এইখান থেকে এই পর্যন্ত কার ডিসটেন্স, সলভেন্টের ডিসটেন্স। কার ডিসটেন্স, সলভেন্টের ডিসটেন্স। আচ্ছা, আর এইখানে ধরো এ ছিল আর বি ছিল, এখানে কে ছিল, এ আর বি। তো এখানে অ্যালকোহলটার কাজ কি ছিল জানেন? মানে ওটা সলভেন্টের কাজ করছে, সলভেন্ট, সলভেন্ট। এখানে যেমন সলভেন্ট অ্যাড করছি না, ওখানেও একটা সলভেন্ট অ্যাড করছি, ওই সলভেন্টটার জাস্ট নাম বলে দিছি আমি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, তাহলে এখানে একটা কম্পোনেন্ট এ আছে, একটা কম্পোনেন্ট বি আছে, এখানে এও আছে বিও আছে, কিন্তু যখন সলভেন্টটা তার উপর দিয়ে ট্রাভেল করতে পাস হচ্ছে, তখন দেখা গেছে যে যেটা এ সেটা এই পর্যন্ত গেছে, আর যেটা বি সেটা এই পর্যন্ত গেছে। তাইলে এই পর্যন্ত কে গেল, এ, আর এই পর্যন্ত কে আসলো, বি। তার মানে তুমি এখানে একটা ডট দিবা, এখানেও একটা ডট দিবা, এখানে একটা ডট সাইন দিবা, এখানে একটা ডট সাইন দিবা। তাইলে এইটা কার ডিসটেন্স, এ এর ডিসটেন্স, আর এটা কার ডিসটেন্স, বি এর ডিসটেন্স, ঠিক আছে। তাইলে আর এটা কার ডিসটেন্স, এটা হচ্ছে সলভেন্টের এ আর বি কি কাগজের মধ্যে দিয়ে উঠছে? মানে এ সলভেন্টও উঠছে, আবার যে সলিউট সেও উঠছে, কিন্তু সলিউট উঠবার সময় সলিউটের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলা কি হয় নাই, একই রেশিওতে উঠে নাই, কেউ একটা আগে গেছে, একটা পিছিয়ে গেছে। যাওয়ার পরে তুমি কি করছো, কে কতটুকু গেছে সেটাও তো ড্রপ, ও ততক্ষণ তুমি কি করছো, কাগজটাকে বের করে আনবা, এই যে হ্যাঙ্গার উঠে নিয়ে আসা কাগজটাকে বের করে নিয়ে আসবা, কাগজটাকে বের করে নিয়ে আসা, তারপরে কি করবা, তুমি এই ড্রপ গুলা দিয়ে চিহ্ন দিয়ে রাখবা, এই ড্রপ গুলো দিয়ে জাস্ট কি করে দেওয়া, চিহ্ন দিয়ে, মানে এই 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 লাইন টেনে, এই ড্রপের লাইন টেনে, এই লবের লাইন নিয়ে তুমি ডিস্টেন্সটা বার করতে যাচ্ছ আর কি।
ডিস্টেন্সটা কনফার্ম করবা। অর্থাৎ এটাকে পরে কাগজটাকে শুকাইয়া এই ডিস্টেন্সটা স্কেল দিয়ে দেখা হয় পরে। এই যে মনে করো এখান থেকে ট্রাভেল করতে হ্যাঁ এখান থেকে শুরু করে সলভেন্ট গেছে কতটুকু, এটা একটা ডিস্টেন্স। মনে করো ডিএস, ডিস্টেন্স অফ এস। আচ্ছা এ গেছে কতটুকু, মনে করো ওইটা হচ্ছে ডিএ। আবার ডি গেছে কতটুকু, ওইটা হচ্ছে ডিবি। জাস্ট এইটাই করছো তুমি, আর কিছু না। অর্থাৎ তুমি কি করছো, তাদের প্রত্যেকের ডিস্টেন্স বের করছো, যে কে কতটুকু ট্রাভেল করছে, কে কতটুকু ডিস্টেন্স পার করছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকের ডিস্টেন্স মেপে বাইর করতে পারবে না তুমি, এই কাজটাই তো করবা। যাক আচ্ছা এই ডিস্টেন্স আরেকটা মাপার কথা। পরে বলো। পেপার ক্রোমাটোগ্রাফি কি পেপার ইউজ করা হয়? পেপার ক্রোমাটোগ্রাফিতে সেলুলোজিক পেপার আর কি, অর্থাৎ পেপারের কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। অর্থাৎ এই পেপারটা স্পেশাল, ওই যে তোমার আমাদের সাদা কাগজে আমরা লিখি যে ওই পেপার না, এটা হচ্ছে পিওর সেলুলোজের পেপার আর কি। সেলুলোজ পেপার বা অনেকটা হচ্ছে ওই যে ফিল্টার পেপার ব্যবহার করি ল্যাবে আমরা, হোয়াটম্যান ফিল্টার পেপার, অনেকটা তাই। ঠিক আছে, মানে এটার মধ্যে কোনো ইয়ে থাকে না, সেলুলোজ ছাড়া কিছু থাকে না, শুধু সেলুলোজ। আচ্ছা তো এই যে তুমি যে ডিস্টেন্স মেজার করলা, হ্যাঁ এই যে তোমরা ডিস্টেন্স মেজার করলা, সেখান থেকে একটা ভ্যালু পাওয়া যায়, সেটাকে বলে আরএফ। একটা ভ্যালু ক্যালকুলেট করা হয় তখন কে কতটুকু ডিস্টেন্স পার হইলো, ট্রাভেল করলো, এটা তো জানলাই তুমি, তাই না? তুমি তো ডিস্টেন্স জেনে গেছো না, কে কত ডিস্টেন্স ট্রাভেল করছে, কে কতটা ডিস্টেন্স কভার করছে, কে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বের করছো না। তো এইটার একটা ভ্যালু আছে যেটাকে বলে আরএফ, ওটাকে বলা হচ্ছে আরএফ। আরএফ ভ্যালু বলে। আর আরএফ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই সলিউট and distance traveled by solvent। তাহলে আরএফ যেটা আরএফ, তাহলে আরএফটা কি একটা রেশিও, আরএফটা হচ্ছে একটা রেশিও, আরএফ হলো একটা রেশিও, আরএফ একটা ভ্যালু, আরএফ একটা রেশিও। তো আরএফটাকে কি বলে একটু বলে দেই, আরএফটা হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর বলে। আরএফটাকে বলা হয় রিটারডেশন ফ্যাক্টর। আরএফ মানে হলো রিটারডেশন ফ্যাক্টর, আরএফ এর মানে হলো রিটারডেশন ফ্যাক্টর, আরএফ হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর, মনে রেখো। হ্যাঁ, তো আরএফটা হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর, আর আরএফটা হলো ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট এন্ড ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট। তার মানে এ সলিউট মনে করো, সে কতটা ট্রাভেল করছে, আর সলভেন্ট কতটা ট্রাভেল করছে, তার রেশিওকে বলে আরএফ। আবার বি কতটা ট্রাভেল করছে আর সলভেন্ট কতটা ট্রাভেল করছে, সেটা হচ্ছে গিয়া ডি এর জন্য আরএফ। তাইলে প্রত্যেক কম্পোনেন্টের এরকম আরএফ ভ্যালু থাকবে না, সব কম্পোনেন্টের কি থাকবে এরকম আরএফ ভ্যালু থাকবে। অর্থাৎ এ এর আরএফ ভ্যালু হোক, ডি এর আরএফ ভ্যালু হোক, এক্স ওয়াই জেড যারই আরএফ ভ্যালু হোক, কিসের রেসপেক্টে, সলভেন্টের রেসপেক্টে। কার রেসপেক্টে, সলভেন্টের রেসপেক্টে। তো সেই যে আরএফ ভ্যালু, এই আরএফ ভ্যালুর একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে। কি আছে? স্ট্যান্ডার্ড একটা চার্ট আছে যে কোন কম্পোনেন্টের আরএফ ভ্যালু কত, এর আরএফ ভ্যালু দিয়ে বি এর আরএফ ভ্যালু, সি এর আরএফ ভ্যালু, ডি এর আরএফ ভ্যালু, এরকম একটা চার্ট থাকবে তোমার সামনে। মনে করো তোমার সামনে একটা চার্ট থাকবে, যখন তোমার সামনে চার্ট থাকবে আর তুমি যখন আরএফ ভ্যালু পাবা, তখন তুমি মিলিয়ে দেখবা যে কার আরএফ ভ্যালু এটা, অর্থাৎ এটা কার আরএফ ভ্যালু, কার এটা আরএফ ভ্যালু। তো সেখান থেকেই আইডেন্টিফাই করা যাবে, ওখান থেকে আইডেন্টিফাই করা যাবে। তো এই ক্রোমাটোগ্রাফিতে কি কি আইডেন্টিফাই হয়? ক্রোমাটোগ্রাফিতে আইডেন্টিফাই হচ্ছে প্রোটিন, লিপিড, ভিটামিন, প্রোটিন, লিপিড, ভিটামিন, ক্লোরোফিল, মানে এই যে এইগুলো আইডেন্টিফিকেশনের কাজটাই হচ্ছে গিয়ে এই ক্রোমাটোগ্রাফির কাজ। এই কাজগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফির কাজ। কথা বুঝতে পারছো? তো এই আরএফ এর ভ্যালুটা বের করার জন্য এই কাজটা করা হয়। আরএফ এর ভ্যালু বের করার জন্য পেপার ক্রোমাটোগ্রাফি হেল্প নেওয়া হয়, আরএফ এর ভ্যালু। তো এটা হচ্ছে গিয়ে পার্টিশন ক্রোমাটোগ্রাফি, আর এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এখন আরএফ নিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আরএফ ভ্যালু মানে আরএফ ইজ ইকুয়াল টু বলতে পারো, মানে আরএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম
যে বা এরকম আর কি, যে আরএফ ভ্যালু মানে হলো আরএফ লেস দেন 1 আর মোর দেন 0। আরএফ হলো লেস দেন 1 and more than 0। RF এর ভ্যালু all time more than 0 and less than 1 হয়, more than 0 and less than 1 হয়। সে কারণে ধরো আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একবার বোর্ডে একবার একটা এমসিকিউ এসেছিল যে which of the following is correct value of RF, which of the following is correct value of RF। মনে করো 0.5, B -0.5, C 1.5, D 0। তাহলে বললো যে কোনটা কারেক্ট, তাহলে কোনটা কারেক্ট হয়? এ কারেক্ট হবে। তার মানে আরএফ এর ভ্যালু রিমেম্বার 1 এর চেয়ে লেস হবে আর 0 এর চেয়ে বেশি হবে। কিন্তু স্যার এখন 1 এর কথা চেয়ে হচ্ছে বেশি কখনো হয় না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম একটা উত্তর দেই। প্রথম হচ্ছে 0 এর চেয়ে বেশি হবে কেন? কারণটা হচ্ছে উপরে কি ছিল সলিউট আর নিচে কি ছিল সলভেন্ট। তাহলে সলিউট তো কিছুটা হলেও ট্রাভেল করবে না, সলিউট তো ট্রাভেল ছাড়া থাকবে কি? সলিউট ট্রাভেল না করলে আমার তো কোনো কাজই হচ্ছে না, লাভ নাই, আমি কি জন্য এটা করছি? তাহলে সলিউট তো কিছুটা হলেও ট্রাভেল করবে, আর সলিউট যদি কিছুতে ট্রাভেল করে তাহলে এটা শূন্য হতে পারে না। আচ্ছা, তাহলে 0 হতে পারে না, বুঝলাম। 1 এর চাইতে মোর হবে না কেন? কারণটা কি জানো? কেউ বলতে পারবা 1 এর চেয়ে মোর হবে না কেন? সলিউট কি কখনোই সলভেন্টের থেকে বেশি হয় না? হয় না মানে সলভেন্টের থেকে সলিউট কখনো আগে যেতে পারবে না। যেহেতু সবসময় সলভেন্ট বেশি দূর যাবে, তাহলে যেহেতু সলভেন্ট সবসময় সলভেন্টের নিচে, তো সলভেন্ট যেহেতু সবসময় বেশি থাকবে, তাহলে তো এটা 1 এর আপ হওয়ার কোনো কারণ নাই, 1 এর আপ হওয়ার কোনো সুযোগ নাই। সো দ্যাট ইউ ক্যান সে যে আর এর ভ্যালু কি হবে, 0 এর চেয়ে মোর হবে বাট 1 এর চেয়ে লেস হবে। ওকে, আরেকবার বলবেন কেন হবে না 1 এর বেশি? হ্যাঁ বলো। 1 এর বেশি হবে না কেন? 1 এর বেশি হবে না এই কারণে যে সলভেন্ট তো সবসময় বেশি হবে, সলভেন্টের যে ডিসটেন্স সেটা তো সবসময় বেশি। তাহলে অনেক সবসময় যদি লেস ভ্যালু বাই মোর ভ্যালু হয়, তাহলে সবসময় তো সেটা ফ্র্যাকশন আসবে, কখনোই তো 1 অ্যাবভ হওয়ার সুযোগ নাই, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? আরএস আর আরএফ কি সেম? আর এস কই দেখলা? আর এফ মানে রিটার্ডেশন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওভারঅল ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল ক্রোমাটোগ্রাফি।